হঠাৎ করে ঝিলের শরীর ভীষণ দুর্বল মনে হয়। বারবার ঝিলের মাথা ঘুরে আসে। যদিও সাক্ষ্য সেটা নোটিস করে। ঝিল রান্নাঘরে যায় মিষ্টি আনতে। সাক্ষ্য উঠে দাঁড়ায়। চৈতি সাক্ষ্যকে বলে, সাক্ষ্য তুই কোথায় যাচ্ছিস? সাক্ষ্য বলে, কেন? আমার কিছু খেতে ইচ্ছে করছে না, তাই উঠলাম। চৈতি বলে, তুই কি এখন তোর ঘরে যাবি? না মানে তুই যদি তোর ঘরে যাস তো আমিও যেতাম আর কি। তোর সাথে আমার কিছু কথা আছে। তখনই চৈতির মা বলে, এইটা কিন্তু একদম ঠিক নয়। দুদিন পরেই তোমাদের বিয়ে হবে। এখন তুই তোকারি কেন? তুই তোকারি করে একদম কথা বলবে না। সাক্ষর মা বলে, সেই তো, তুই তোকারি একদম নয়, এখন থেকে তুমি করে বলবে। তখনই সাক্ষর মেজমা বলে, তুমি দেখি কিছুই জানো না দিদি ভাই। এখনকার হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রি অন্যরকম। এখনকার স্বামী স্ত্রীরা একে অপরকেই তুই তোকারি করে, তাদের বন্ডিং আলাদা। তোমরাও চাইলেই তুই তোকারি করেই কথা বলতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। সাক্ষর মা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা খুশি তোমরা একে অপরকে সেটা বলে রাখতে পারো। তুমি শুধু আমার বাড়িতে এসো, ব্যাস, আমার আর অন্য কিচ্ছু চাই না। আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে এলেই আমি খুশি। তখনই ঝিল মিষ্টি নিয়ে আসে। ঝিলের মাথা আরও বেশি করে ঘুরে আসে। ঝিল হাঁটতে পারছে না। তখনই ভ্রমর বলে, সে কি ঝিল, তুমি মিষ্টি হাতে ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো, সবাইকে মিষ্টি সার্ভ করো। তখনই মিলি এসে ঝিলকে বলে, ঝিল তুইও না, আমি বললাম কতবার করে আমি আনছি, তুই নিজে নিতে গেলি, দে আমার হাতে দে। এই বলে মিলি ঝিলের হাত থেকে মিষ্টির ট্রে নিয়ে টেবিলে রেখে দেয়। তখনই ঝিলের মাথা ঘুরে আসে। ঝিল পড়ে যেতে চাইলেই সাক্ষর ছুটে এসে ঝিলকে ধরে ফেলে। সবার মধ্যেই অস্থিরতা কাজ করে, সবাই ভীষণ অবাক হয়ে যায়। ঝিলের মা দিদি তারাও অস্থির হয়ে ওঠে। সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে আছে দেখে চৈতি তো হিংসার রাগে জ্বলে যাচ্ছে, তবুও সবার সামনে ন্যাকামি করে সাক্ষ্যকে বলে, আমি ঝিলকে দেখছি। সাক্ষ্য বলে, সবাই সব কিছু পারে না, তুইও যে সব কিছু পারবি বিষয়টি এমন নয়, তোর আসার দরকার নেই। তখনই ঝিলের মা বলে, আমার মনে হয় ওর চোখে মুখে জলের ঝাপটা দেওয়া প্রয়োজন। সুবলা জল নিয়ে আসে। সাক্ষ্য ঝিলের চোখে মুখে জলের ঝাপটা দেয়। ঝিলের জ্ঞান ফিরে আসে। এরপরে ঝিল নিজেকে সামলে নেয়। সাক্ষ্য সুবলাকে বলে, তাড়াতাড়ি ঝিলের জন্য গরম দুধ নিয়ে আসো। ঝিল বলে, না, তার কোনো প্রয়োজন নেই, আমি এখন দুধ খাবো না। তখনই মিলি বলে, আমাদের বাড়িতেও দুধ আছে, আমি বরং ঝিলকে বাড়িতে নিয়ে যাই, ওখানে গিয়েই ওকে দুধ খাইয়ে দেব। তখনই চৈতি বলে, সে কি, দুধ খাওয়ানোর জন্য ওকে বাড়িতে নিয়ে যেতে হবে কেন? তাছাড়া এদের কি কোনো কিছু কম আছে নাকি? ঝিল যদি এক গ্লাস দুধ খায় কারোর কিছুই কম পড়ে যাবে না। সাক্ষ্য তখন ঝিলের মাকে বলে, আচ্ছা ঝিল সকালে কি খেয়েছিল? ঝিলের মা বলে, যা খাওয়ার দরকার তাই খেয়েছে। সাক্ষ্য বলে, সেটা কি, ও কি কোনো ফল খেয়েছে? মিনু বলে, ওসব ফল কেনার সামর্থ্য আমাদের নেই, চাইলেও আমরা রোজ রোজ ফল কিনতে পারি না। তখনই সাক্ষর মেজমা বলে, সে কি মিনু, তুমি ফল কিনতে পারোনি সেটা আমাদের বললেই পারতে, আমাদের বাড়ি থেকেই ফল পাঠিয়ে দিতাম। সাক্ষর মেজগা বলে, সেই তো, আমি তো ভেবেছি সাক্ষ্য বুঝি ফল পাঠিয়েছে। ঠিক আছে, সাক্ষ্য যখন ফল পাঠায়নি, আগামী 7 দিনের ফল আমি পাঠাবো। ঝিল বলে, তার কোনো প্রয়োজন নেই, এই বাড়ি থেকে পাঠানো কোনো ফল আমি মুখে দিইনি, আর ভবিষ্যতেও মুখে তুলব না। সাক্ষ্য বলে, সবসময় এত বেশি কথা কেন বলো? হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম রেস্ট নিতে, কাজ না করতে, আর তুমি কিনা এখানে এসে এত সব কাজ করছো। ঝিল বলে, তো আর কি করব, আপনি নিজে আমাকে ইনভাইট করলেন, আপনার মা নিজে গিয়ে ইনভাইট করলো, তাই তো এখানে এসেছি। সাক্ষ্য বলে, তোমাকে ইনভাইট করা হয়েছে, তুমি এখানে আসবে, চুপচাপ বসে থাকবে, এত কাজ করার কি প্রয়োজন? ঝিল বলে, আপনার এত অস্থির না হলেও চলবে। তখনই সাক্ষর মেজমা বলে, সে কি, তুই কিছু সময় পর পর মাথা ঘুরে পড়ে যাবি? সাক্ষ্যকে তো অস্থির হতেই হবে, যতই হোক ওই তো তোর ডাক্তার। তখনই ঝিল বলে, তোমার কি মনে হয় মেজমামি, আমি কি জ্ঞান হারানোর নাটক করছিলাম? আমি তো সত্যিই অজ্ঞান হয়েছিলাম। তখনই সাক্ষর মেজমা বলে, আমি একবারও বলিনি তুই জ্ঞান হারানোর নাটক করেছিস, বরং আমি এটা বলতে চাইছি, তুই যখন বুঝতে পারলি তোর মাথাটা ঘুরে এসেছে, তখন তুই একটা জায়গায় চুপচাপ বসলি না কেন? তবুও তুই কেন দাঁড়িয়ে থাকলি, কেনই বা কাজে হাত দিয়েছিলি? চুপটি করে বসলেই তার তোর মাথাটা ঘুরে পড়ে যেতিস না, আর সাক্ষ্যকেও অস্থির হয়ে তোকে ধরতে হতো না। তখনই ঝিল বলে, আমার এমনটা মাঝে মাঝেই হয়, তাই আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাব, কিন্তু এভাবে যে জ্ঞান হারিয়ে ফেলবো সেটা তো আর আমি বুঝতে পারিনি। তখনই সুবলা দুধ নিয়ে আসে। সাক্ষ্য ঝিলকে বলে, নাও, দুধটুকু খেয়ে নাও। ঝিল বলে, না, আমি খাবো না, আমার এসবের কোনো প্রয়োজন নেই।
সাক্ষ্য তখন চিৎকার করে ওঠে। সাক্ষ্য ঝিলকে বলে, সবসময় তুমি নিজে যেটা ঠিক করবে সেটাই হবে, তাই না? অন্য কারোর কোনো কথার দাম নেই। আমি যখন বলছি দুধ খাবে, তার মানে তুমি খাবেই। ঝিল বলে, না আমি খাবো না। আর তাছাড়াও এখন দুধ খেলেই আমার বমি হবে। আমি আপনাদের বাড়িতে কাজ করার দাওয়াত পেয়েছি, আপনাদের বাড়িতে আপনার আশীর্বাদ দেখার দাওয়াত পেয়েছি। আমি তো এখানে গরম দুধ খাওয়ার দাওয়াত পাইনি। এরপরে ঝিল বলে, মা রান্নাঘরের তো সব কাজ হয়েছে, তুমি বরং রান্নাঘরটা গুছিয়ে রেখে এসো, আমি বাড়িতে যাচ্ছি। মিনু বলে, আমার তো এদিকের সব কাজই হয়েছে, আমিও যাব, চল। তখনই সাক্ষর পরিবার বলে, সে কি যাবে মানে? সাক্ষ্য বলে, তোমরা এখন চলে যাবে? সাক্ষর দাদু বলে, খাবার পরিবেশন করারও তো ব্যাপার আছে। ঝিল, তোরা এখন যাস নে, খাবার পরিবেশন হোক তারপরে যাস। ঝিল বলে, এখানে তো আমার মা, দিদি, সুবলাদি সবাই আছে, ওরাই না হয় খাবার পরিবেশন করবে। আমি আর নিজের শরীরের ওপর কোনো রিস্ক নিতে পারবো না। এই বলে ঝিল বেরিয়ে যায়, আর যাওয়ার আগে পিছনে ফিরে সাক্ষ্যকে দেখে। যদিও সাক্ষ্য ঝিলের দিকে তাকায় না, ঝিল সাক্ষ্যকে দেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দেখানো হয় সাক্ষ্য তার বাবার সাথে দেখা করতে আসে। সাক্ষ্য তার বাবাকে বলে, বাবা তুমি কি আমায় ডেকেছ? সাক্ষ্যর বাবা বলেন, হ্যাঁ, তোমাকে কিছু কথা বলতেই ডেকেছি। এখন আমার কথাগুলো তুমি শুনবে কিনা, সেই কথাগুলো রাখবে কিনা, সেটা একান্তই তোমার বিষয়। তবে আমি তোমায় কিছু বলতে চাই। সাক্ষ্য বলে, বাবা তুমি আমায় কিছু কথা বলবে, তার জন্য তো ফর্মালিটি কেন করছো? সাক্ষ্যর বাবা বলেন, কারণ তুমি এখন অ্যাডাল্ট একজন, চাইলেই তো আমি আমার সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিতে পারি না, আর আমার কথা শুনতে তোমাকে বাধ্যও করতে পারি না। তাই তুমি আমার কথা শুনবে কি না সেটা তোমার সিদ্ধান্ত। সাক্ষ্য বলে, প্লিজ বাবা এভাবে বলো না, বলো না কি বলতে চাও। এরপরেই সাক্ষর বাবা সোফায় বসেন। সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে, তুমি যে বিয়েটা করছো সেটা কি মন থেকে করছো? সাক্ষ্য বলে, বাড়ির সবাই চাইছে তাই বিয়ে করছি। সাক্ষর বাবা বলেন, এটা তো কোনো প্রাপ্তবয়স্ক ছেলের কথা হলো না, আমি কি তোমাকে এইভাবে মানুষ করেছি? বিয়েটা তুমি করবে, বিয়েটা তোমার সিদ্ধান্ত, তোমার জায়গায় ভালো লাগবে, তোমার মনের সাথে যার মন মিলবে তুমি তাকে বিয়ে করবে। বাড়ির লোক চাইছে বলেই যে যে কাউকে তোমাকে বিয়ে করতে হবে এমনটা তো নয়। সাক্ষ্য বলে, তাছাড়া আর কী বা করতে পারি, আমার তো নিজের কোনো পছন্দ নেই, তাই বাড়ির লোক যেটা ঠিক করেছি সেটাই করছি। সাক্ষর বাবা বলেন, তোমার কোনো পছন্দ নেই ঠিক আছে, তাই বলে যাকে তাকে বিয়ে করবে? ক্লিয়ার করেই বলছি, চৈতি মেয়েটাকে মানুষ হিসেবে আমার পছন্দ নয়। সাক্ষ্য বলে, চৈতি স্পষ্ট করে কথা বলে বাবা, সেজন্যই কি ওকে তোমার পছন্দ নয়? সাক্ষর বাবা বলে, তুমি দেখছি আমাকে কিছুই চেনো না। না মানে তোমার কি মনে হয় তোমার বাবা এমন মানুষ যে একজনের স্পষ্ট ভাষায় কথা বললেই তোমার বাবা তাকে অপছন্দ করবে? তোমার কাছে যেটা মনে হচ্ছে স্পষ্ট কথা, আমার কাছে মনে হচ্ছে অসত্য কথা। সাক্ষ্য বলে, কেন বাবা, চৈতি কি মিথ্যে কথা বলেছে? সাক্ষর বাবা বলেন, চৈতির সাথে তো তোমারও নিজের কোনো কিছু মেলে না, তাই না? চৈতির সাথে তো তোমারও অনেক মতবিরোধ হয়। সাক্ষ্য বলে, হ্যাঁ, ও খুব বেশি ইন্টারফেয়ার করে, হয়তো বা একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে সেজন্যই। সাক্ষর বাবা বলেন, দেখো যার সাথে তোমার মতামত মেলে না তার সাথে কি তুমি সুখী হতে পারবে? সাক্ষ্য বলে, মায়ের সাথে তো তোমার সব বিষয়ে মতামত মেলে না বাবা, তবুও তোমরা একসাথে আছো। দুজন মানুষ কখনো কি এক হয়? তাদের মধ্যে কিছু না কিছু বিষয় তো আলাদা থাকবেই। সাক্ষর বাবা বলেন, তোমার মায়ের সাথে আমার বেশিরভাগ মতামতই মেলে। তোমাকে নিয়ে, তোমার বিয়ে নিয়ে একটি বিষয় আমাদের মতবিরোধ তৈরি হয়েছে। তার মানে এই নয় যে তুমি তোমার মায়ের সাথে চৈতির তুলনা দেবে। তোমার মায়ের কোনো দিক থেকেই চৈতি তার যোগ্যতা সম্পন্ন নয়। সাক্ষ্য বলে, বাবা তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলবে? সাক্ষর বাবা বলেন, এই যে ঝিলকে নিয়ে নানান কথা উঠছে, ঝিলের বয়ফ্রেন্ডকে নিয়ে, তুমিও বলছো, আচ্ছা তুমি কি ঝিলের বয়ফ্রেন্ডকে দেখেছো? সাক্ষ্য বলে, আমি দেখিনি মানে যে বিষয়টি মিথ্যে তা তো নয়। ঝিলের বয়ফ্রেন্ড আছে, আর ঝিল তার সাথে উচ্ছৃঙ্খলভাবে ঘুরে বেড়াচ্ছে। বয়ফ্রেন্ডের কোমর জড়িয়ে মোটর বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার আমাদের নার্সিংহোমের সামনে দিয়ে, আমাকে দেখানোর জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য। সাক্ষর বাবা বলেন, হ্যাঁ, তোমাকে দেখানোর জন্যই নার্সিংহোমের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাক্ষর বাবা বলেন, নিজেকে কেন এতটা দাম দিচ্ছ? ঝিল তোমাকে দেখানোর জন্য বয়ফ্রেন্ডের বাইকে করে তোমার নার্সিংহোমের সামনে দিয়েই যাচ্ছে, আর এই দৃশ্যটি কেউ দেখলো না, শুধুমাত্র চৈতি দেখল। সাক্ষ্য বলে, বাবা তুমি কি বলতে চাইছো? চৈতি আমাকে মিথ্যে কথা বলেছে? মিথ্যে কথা বলে ওর কি লাভ? সাক্ষর বাবা বলেন, দেখো আমি তোমার সাথে এইসব নিয়ে কোনো তর্ক করতে চাই না। আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমার এই বিয়েতে আমি থাকতে পারবো না। বাড়ি ছেড়ে তো চলে যেতে পারবো না, তাই হয়তো নার্সিং হোমেই থাকবো।
সাক্ষ্য বলে, বাবা তোমার যদি এই বিয়েটাতেই এতটাই আপত্তি থাকে, যদি তুমি চৈতিকে এতটাই অপছন্দ করো, তো তুমি সেটা বাড়িতে জানিয়ে দাও। সাক্ষর বাবা বলেন, আমি কেন বাড়িতে জানাবো? চৈতিকে তোমার পছন্দ হয়েছে, তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ, তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি কেন বারণ করব? সাক্ষ্য বলে, বাবা বিষয়টি এমন নয়, দেখো কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে, সেজন্যই বাড়ির সবাই চৈতিকে পছন্দ করেছে। সাক্ষর বাবা বলেন, সেজন্যই তোমার ওই বিয়েতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোমাদের ভবিষ্যৎ সংসার জীবন সুখের হোক, এটাই চাই। তবে আমার মনে হয় তোমরা ঝিলের বয়ফ্রেন্ডের ব্যাপারে যে কথাগুলো বলছো, মানে যে গঞ্জন রটিয়েছে, এটা ঠিক নয়। কারণ ঝিল নিজে চাকরি নিয়ে এই শহরের বাইরে যেতে চাইছে। ওর যদি সত্যি বয়ফ্রেন্ড থাকতো, যদি অন্য কাউকেই বিয়ে করতে চাইতো, তো চাকরি নিয়ে অন্য কোথাও কেন যাবে? সাক্ষ্য বলে, ঝিল তো আমাদের নার্সিংহোমে চাকরি করে, তবে অন্য চাকরি কেন খুঁজছে? সাক্ষর বাবা বলেন, তোমার কি মনে হয় তুমি একটা মেয়েকে বিয়ে করলে, ডিভোর্স দিলে, সেটা যেমনই বিয়ে হোক না কেন, তবুও সেই মেয়ে তোমার নার্সিংহোমেই কাজ করবে? তার কি আত্মসম্মান নেই? সাক্ষ্য বলে, সে তো তোমার কাছেই সাহায্য চাইছে, তুমিও তো আমার বাবা, তাতে কি তার আত্মসম্মান বাড়ছে না? সাক্ষর বাবা বলেন, ঝিল আমাকে এই বাড়ির কেউ মনে করে না। সাক্ষ্য বলে, ঝিল কি মনে করলো না করলো তাতে আমার কি, কিন্তু তুমি তো আমার বাবা, এটাই তো সত্যি। সাক্ষর বাবা বলেন, ঝিলের সাথে আমার সম্পর্ক তেমন নয়। সাক্ষ্য বলে, জানি তো, তুমি ঝিলকে একটু বেশিই প্যাম্পার করো, আর এই ঝিলের কারণেই আজ তোমার আমার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সাক্ষর বাবা বলেন, ঝিল তেমন মেয়ে নয়, তুমি ঝিলকে ভুল চিনেছ। ঝিলের কারণে কখনো আমাদের বাবা ছেলের মধ্যে দূরত্ব হবে না, বরং ঝিল এমন একজন মেয়ে যে কখনোই আমাদের বাবা ছেলের দূরত্ব হতে দেবে না, বরং আমাদের এক করাবে। আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেকা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।